আসসালামু আলাইকুম। আহ, আমরা বেশ কয়েকবার বিরতি নিয়েছি, আবার এসে এখন সম্ভবত সাউন্ড ঠিক আছে। আমরা এখন একটু একটু অন্য স্টাইলে এসেছি। সরাসরি ফেসবুকে লাইভে মাঝে মাঝে সাউন্ড প্রবলেম হয়, জানি না এই টেকনিক্যাল টেকনিক্যাল সমস্যাটা কাদের। তবে এই কয়েকদিন আমরা এই প্রবলেম পাই না, আজকে হঠাৎ করে শব্দ হচ্ছে। তো আমরা জুম থেকে লাইভে গিয়েছি, এখন সম্ভবত সাউন্ড ঠিক আছে। আসসালামু আলাইকুম। আহ, আমরা বেশ কয়েকবার করে শব্দ হচ্ছে। তো আমরা জুম থেকে লাইভে গিয়েছি, এখন সম্ভবত sound ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমরা বেশ কয়েকবার হ্যাঁ, আমার এন্ড থেকে আমি চেক করেছি, আমার এন্ড থেকে আমি যেটা দেখলাম যে সব ঠিক আছে। তো আমরা শুরু করি, বেশ যেহেতু সময় ক্ষেপণ হয়েছে, রমজানের রাত। আমরা আজকে লাইভের শুরুতে আসলে অনেককে পেয়েছিলাম, শুরুতে অনেকে যুক্ত হয়েছিল। তো এখন আমরা মনে হয় অনেককে হারিয়েছে। তো আশা করা যায় যে আমরা যা বলেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নের মতো করে আমরা 20টা প্রশ্ন সলভ করব। যাদের হাতে কলম, সামনে খাতা নেই, খাতা কলম নিয়ে নোট করবা। প্রত্যেকটা প্রশ্নে যে তথ্যগুলো জানো না জানো সবগুলো নোট করবা, মুখস্থ করে ফেলবা। যতটুকু ক্লাসে যুক্ত থাকবা, যতটুকু তথ্য তোমার সামনে আসবে, এই তথ্যগুলো থেকে প্রশ্ন আসলে যেন ভুল না হয়, ঠিক এভাবে। আমরা প্রথম প্রশ্নে যাই। প্রশ্ন নাম্বার 1, লগ্ন এর বিপরীত শব্দ কি? আমি তোমাদের সবারই উত্তর দেখতে চাই, সবাই উত্তর দেখতে চাই। লগ্ন এর বিপরীত শব্দ কি? লগ্ন এর বিপরীত শব্দ, লগ্ন এর বিপরীত শব্দ নর্মালি লগ্ন এর বিপরীত শব্দ বলে ভ্রষ্ট। ওই যে বলা হয় লগ্ন ভ্রষ্ট হওয়া, লগ্ন ভ্রষ্ট হওয়া, আমরা বলি লগ্ন ভ্রষ্ট নারী। এখন লগ্ন এর বিপরীত শব্দ, লগ্ন লেগে যাওয়া, লগ্ন লেগে যাওয়া তার বিপরীত শব্দ গুরু হইতে পারে না, শেষ হইতে পারে না, ভোলা হইতে পারে না। লগ্ন চ্যুত, চ্যুত মানে বিচ্যুত হওয়া, বিচ্ছিন্ন হওয়া। আর লগ্ন লেগে যাওয়া, আটকে দেওয়া, যুক্ত হওয়া। আর চ্যুত হচ্ছে বিচ্ছিন্ন হওয়া। লগ্নের বিপরীত শব্দ হচ্ছে চ্যুত। বিগত বছরে আসা খুব কমন একটা বিপরীত শব্দের প্রশ্ন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি দুইটারই কোশ্চেন প্যাটার্ন বিশ্লেষণ করলে তোমরা দেখবে যে ব্যাকরণ থেকে প্রশ্ন বেশি হয়, ব্যাকরণ থেকে বেশ প্রশ্ন হয়। ব্যাকরণের আবার ওই প্রশ্নগুলো, কিছু প্রশ্ন আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণের প্রশ্ন হয়, কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেরকম ব্যাকরণের একটা প্যাটার্ন আছে যে শুদ্ধিকরণ থেকে একটা হবে। হ্যাঁ, চট্টগ্রামের জন্য শুদ্ধিকরণ গুরুত্বপূর্ণ, কিন্তু দেখা যায় যে উপসর্গ থেকে একটা প্রশ্ন হবে, সমাস থেকে একটা প্রশ্ন হবে, অন্যান্য জায়গায় কারো থেকে নর্মালি প্রশ্ন হয় না। এই যে প্যাটার্ন গুলো ফলো করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন আসলে ঠিক ফিক্সড। অন্য বিশেষ করে ঢাবি, গুচ্ছ, এই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন গুলো সরাসরি ফলো করে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নের সাথে রাবি বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নের বেশ কিছু মিল আছে, বেশ কিছু মিল আছে। প্রধান মিল, কিছু আউল ফাউল কোশ্চেন হয় রাবিতে, চট্টগ্রামেও এটা দেখা যায়। রাবিতে একটু বেশি হয়, চট্টগ্রামে দুই একটা, একটা মিনিমাম আউল ফাউল কোশ্চেন, বেশি আউল ফাউল কোশ্চেন হইতে পারে। এখন এই আউল ফাউল কোশ্চেনটা কি? আউল ফাউল কোশ্চেনটা হইতেছে ব্যাকরণের ওই বিষয়গুলো যেগুলা নর্মালি ওই 2, 5, 8, 10 বছর পরে একটা হইলো, সচরাচর মানুষ দেখে না, সচরাচর মানুষ পড়ে না। এরকম কিছু টপিক পড়ে কিন্তু গুরুত্ব দিয়ে পড়ে না। আমরা প্রশ্ন দেখাবো, তবে বিপরীত শব্দ গুরুত্বপূর্ণ। সেটা শুধু চট্টগ্রাম না, সামনে যত জায়গায় ভর্তি পরীক্ষা আছে সব জায়গার জন্য বিপরীত শব্দ গুরুত্বপূর্ণ। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে বিপরীত শব্দের প্রশ্ন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কমন আসে বিপরীত শব্দ। আমরা প্রশ্ন নাম্বার 2-এ যায়। প্রশ্ন নাম্বার 2, জ্যোতি চিহ্নের প্রবর্তক। দেখো, এই যে প্যাটার্ন, জ্যোতি চিহ্নের প্রবর্তকের প্রশ্ন, এই কোশ্চেন প্যাটার্ন তোমার ঢাবির জন্য গুরুত্বপূর্ণ না, আসে না, গুচ্ছে আসে না। আমরা এই পর্যন্ত যে পরীক্ষা দেখেছি শাহজালালে, সেখানেও দেখি নাই। আমরা বিইউপির কোশ্চেন প্যাটার্ন ভেঙে দেখেছি যে হ্যাঁ, এই টাইপের এই টাইপের কিছু এলোমেলো প্রশ্ন বিইউপিতে এবার হয়েছে, কিন্তু আগের বার গতবার আবার বিইউপির এরকম এলোমেলো প্রশ্ন হয় নাই। তো এই টাইপের এলোমেলো প্রশ্ন, আমি এলোমেলো প্রশ্ন কেন বলছি, যে সব জায়গায় নর্মালি যে গদবাঁধা টপিক থেকে প্রশ্ন হয়, সেই রকম গদবাঁধা টপিক কিছুটা ব্যত্যয় হইতে পারে চট্টগ্রামে এবং রাজশাহীতে। তো এইরকম কিছু তথ্য পাবে। এটা তোমাদের যে বাইরের গ্রহের প্রশ্ন আসবে বিষয়টা কিন্তু এরকম না, এরকম প্রশ্ন কিন্তু তোমরা পড়ে থাকো। তাহলে জ্যোতিচিহ্নের প্রবর্তক কে? জ্যোতিচিহ্নের প্রবর্তক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি যদি তোমাদেরকে বলি যে ঠিক কোন কোন টপিক থেকে এই প্রশ্নটা হয়েছে, তোমরা বলবা যে এটা জ্যোতি
বা বিরাম চিহ্ন থেকে প্রশ্ন হয়েছে। এখন যদি প্রশ্ন করি, বলো যদি বা বিরাম চিহ্ন থেকে অন্যান্য যত জায়গায় পরীক্ষা হয়েছে সেখানে কি একটা একটা করে প্রশ্ন হয়েছে? উত্তর হইতেছে না, একটা করে প্রশ্ন হয় নাই। তার মানে এরকম কিছু টপিক আছে যে টপিকগুলো নির্ধারিত না, আসতেও পারে এরকম কিছু টপিক যেটা চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে জ্যোতির্চিহ্নের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি কিন্তু এই নিশ্চয়তা দিচ্ছি না আমি যে প্রশ্ন এখানে করছি সেই প্রশ্নটাই তোমাদের পরীক্ষায় আসবে। আমি তোমাদের প্যাটার্নের ধারণা দিচ্ছি, হ্যাঁ কিছু প্রশ্ন ওই টপিক থেকে এবং হুবহু এসে যাইতে পারে। হাত ধুয়ে আসি, এক দণ্ড লাগবে না, এইখানে দুইটা প্রশ্ন আছে। এই প্রশ্ন থেকে তোমাদের জন্য উত্তর করতে হবে দুইটা। প্রথম প্রশ্ন হচ্ছে দণ্ড শব্দের অর্থ কি? দণ্ড যারা জানো না এখনই গুগল করো, দ্রুত গুগল করে ফেলো, দণ্ড শব্দের অর্থ কি এটা জানবা। দুই নম্বর হচ্ছে আসলে প্রশ্ন যেটা তার উত্তর কি। হাত ধুয়ে আসি, এক দণ্ড লাগবে না, এই বাক্যটি কোন ধরনের বাক্য? এই বাক্যটি কোন ধরনের বাক্য? দেখো মাঝখানে কমা আছে, আমরা জানি যে কমা থাকে এরকম বাক্য আছে দুইটা। আমরা জানি যে জটিল বাক্যে মাঝখানে কমা থাকতে পারে, আর যৌগিক বাক্যে মাঝখানে কমা থাকতে পারে। মাঝখানে কমা বলতে বুঝিয়েছি দুই বা ততোধিক বাক্যাংশের মাঝখানে। এখানে কিন্তু এরকম না, রহিম কমা করি বিষয়টা কিন্তু এরকম না। দেখো হাত ধুয়ে আসি, এক দণ্ড লাগবে না, হাত ধুয়ে আসি একটা বাক্য, কমা, এক দণ্ড লাগবে না একটা কমা। তাহলে এরকম কমা থাকতে পারে, জটিল বা মিশ্র বাক্য হইতে পারে, যৌগিক বাক্য হইতে পারে। এই দুইটা বাক্যের একটা খুব গঠনগত মিল যেরকম কমা, আবার একটা জায়গায় পার্থক্য আছে, কমা থাকার পরেও বোঝা যায় সেটা যৌগিক নাকি জটিল। কোন সে পার্থক্য, কেমনে? এবং আর একটা প্রশ্ন বলেছে দণ্ড শব্দের অর্থ কি। আমি এখনো পর্যন্ত প্রশ্নের উত্তর পেয়েছি কিন্তু দণ্ড শব্দের অর্থ কি এইটা এখনো পাই নাই, দণ্ড শব্দের অর্থ পাই নাই। কই দেখতে চাই যে দণ্ড শব্দের অর্থ, একজন লিখেছে মুহূর্ত। দণ্ড শব্দের একটা এক্সাক্ট মিনিং আছে, কই কেউ তো বলতেছে না। এক দণ্ড পরিমাণ, এই এক দণ্ড মানে কি? এক দণ্ড পরিমাণ, এই এক দণ্ড মানে কি? মানে এক দণ্ড ঠিক কতটুকু সময়? মুহূর্ত তো লিখেছো ঠিক আছে, এক দণ্ড ঠিক ঠিক কতটুকু সময়? এক হাত রে, দণ্ড একটা সময়, যেরকম হাত ধুয়ে আসি এক দণ্ড লাগবে না, দণ্ড একটা সময়। সেই সময়টা কতটুকু? আমরা বলি দণ্ড মানে মুহূর্ত, হ্যাঁ দণ্ড মানে মুহূর্ত হইতে পারে, কিন্তু যদি সময় হিসাব করি তাহলে 24 মিনিট। 24 মিনিট সময়কে এক দণ্ড বলতে পারে। এখন আমরা মূল উত্তরে যাই, মূল উত্তর দণ্ড মানে শাস্তি না। হাত ধুয়ে আসে এক দণ্ড লাগবে না মানে আমরা নর্মালি একটি মুহূর্ত লাগবে না, অল্প সময় লাগবে। কিন্তু যদি একবারে শাব্দিক মিনিং এ যাই, তোমরা যদি অভিধানে যাও অভিধানে দেখবা দণ্ড বা মুহূর্ত কিন্তু এই সময়টা নর্মালি 24 মিনিট ধরা হয়। কিন্তু আমরা শব্দটা ব্যবহার করি যেরকম এক্ষুনি আসছে এক দণ্ড লাগবে না, তার মানে এক মুহূর্ত লাগবে না। তুমি আমাকে এক সাইড দেখছো, আর এক মুহূর্তের মধ্যে আমি হয়তো চলে আসবো, সেই সময়টা 24 মিনিট হইতে পারে। এখন মূল প্রশ্ন হচ্ছে হাত ধুয়ে আসি, হাত ধুয়ে আসি এই পর্যন্ত গিয়ে যদি ব্রেক করি থেমে যাই, তাহলে আমরা দেখছি যে এই বাক্যটা একটা স্বাধীন বাক্য। হাত ধুয়ে আসি এই পর্যন্ত বললে থেমে গেলে বাক্য শেষ হয়েছে বলে মনে হয়। এক দণ্ড লাগবে না এ পর্যন্ত গেলেও এই অংশটাও আলাদা স্বাধীন দেখতে পাচ্ছি। তাহলে একাধিক স্বাধীন বাক্য যদি কমা দিয়ে থাকে তাহলে সেই বাক্যকে বলা হয় যৌগিক বাক্য। আমরা জানি জটিল বা মিশ্র বাক্যে যে, সে, যিনি, তিনি, যা, তা, যারা, তারা, যেন, তেন এগুলা থাকে, এই বাক্যে এগুলা নাই। এই বাক্যে এগুলো নাই, তার মানে জটিল হইতেছে না। খন্ড বাক্য এমনি অপশন দেওয়ার জন্য দিয়েছি, সরল বা যৌগিক হইতে পারে, যেহেতু আলাদা আলাদা স্বাধীন অর্থ প্রকাশ করেছে। একাধিক স্বাধীন বাক্য কমা দিয়ে যুক্ত থাকলে সেই বাক্যকে বলা হয় যৌগিক বাক্য। তাহলে কমন প্রশ্ন, ফাইন। হ্যাঁ গ্রন্থিক তো শেষ। তেহাই কোন ধরনের সংখ্যাবাচক শব্দ? দেখো তোমরা কোশ্চেন দেখলে বুঝতে পারতেছো যে সচরাচর আমরা অন্য ক্লাসে যে যে ধরনের প্রশ্ন দেই বা মডেল টেস্টের জন্য যে ধরনের প্রশ্ন দিচ্ছি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য, ঠিক গদবাঁধা সেই টপিকগুলো থেকে
সরাসরি প্রশ্ন হচ্ছে না, ভিন্ন ভিন্ন কিছু তোমরা পড়েছো জানো, ভিন্ন ভিন্ন কিছু টপিক থেকে প্রশ্ন হচ্ছে। এটাই কিন্তু মানে এই ধারণাটা দেওয়ার জন্যই কিন্তু আজকের ক্লাস। তেহাই কোন ধরনের শব্দ? তেহাই আসছে কোত্থেকে? একে তিনকে বলা হয় তেহাই। একের তিনকে বলা হয় তেহাই। তিন ভাগের এক ভাগকে বলা হয় তেহাই। এখন এই তেহাই শব্দটা কোথায় ব্যবহার করা হয়? যখন গণনা বা পরিমাণ বোঝায়, গণনা বা পরিমাণ বোঝায়, তখন এই একের তিন, যেটা অঙ্কে এভাবে লিখতে হয় আর বাংলায় সেটাকে বলা হয় তেহাই। এখন গণনা বা পরিমাণ কিরকম আমরা জানি, একের চার। আমরা জানি একের চার মানে চার ভাগের এক ভাগ, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি চৌথা, সিকি বা পোয়া বলি। আমি আর একটা প্রশ্ন বলি, যদি তোমাদেরকে জিজ্ঞেস করি তিনের চারকে তোমরা কি বলো? চার ভাগের তিন ভাগ, যেরকম এক ঘন্টার তিন ভাগ হয়ে গেছে, আর এক ভাগ বাকি। এক ঘন্টাকে যদি ভাগ করি চার ভাগে তাহলে 15 মিনিট করে হয়। তাহলে একটা ঘন্টার তিন ভাগ, তার মানে 45 মিনিট শেষ, আর 15 মিনিট বাকি। তখন আমরা সেটাকে কি বলি? যদি এরকম হয় একটা বেজে আরো পরে তিন 15 45 হয়ে গেছে, 15 মিনিট বাকি আছে দুইটা বাজতে, দুইটা বাজতে 15 মিনিট বাকি আছে, তখন আমরা কি বলি? ওইটাকে পৌনে দুইটা বলি। তাহলে তিনের চারকে বলা হবে পৌনে। তিনের চার হচ্ছে পৌনে, একের তিন হচ্ছে তেহাই, আর একের চারকে বলা হয় চৌথা, সিকি বা পোয়া। এই যে ভাগটা আমরা বলছি এটাকে বলা হয় গণনা বা পরিমাণবাচক। গণনা বা পরিমাণবাচক, তাহলে উত্তর হচ্ছে গণনা বা পরিমাণবাচক। এখন প্রশ্ন হইতেছে এটা আসছে কোত্থেকে? এই টপিকটার নাম হচ্ছে সংখ্যাবাচক শব্দ। এই টপিকটার নাম হচ্ছে সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ থেকে প্রশ্ন হইতে পারে। সংখ্যাবাচক শব্দ চার ধরনের। যেরকম আমি যদি তিন এভাবে লিখি, এটা হচ্ছে অঙ্কবাচক। তিন এটা হচ্ছে অঙ্কবাচক। যখন আমি তিন বানান করে লিখবো তখন এটা পরিমাণবাচক। পরিমাণবাচকের আর এক নাম গণনাবাচক। যখন আমি স্থান নির্ধারণের জন্য ব্যবহার করব, ক্রম নির্ধারণের জন্য ব্যবহার করব, যেরকম ক্লাসের 10 জনের মধ্যে যার তিন রোল তাকে আমরা বলি থার্ড ইংরেজিতে, বাংলায় সেটাকে বলি তৃতীয়। তৃতীয় হইলে সেটাকে বলা হয় পূরণবাচক। পূরণবাচক শব্দের আর এক নাম হচ্ছে ক্রমবাচক। ক্রম বা পূরণবাচক একই কথা। আর এইটা গেল এক অঙ্কবাচক, দুই পরিমাণবাচক, ক্রম বা পূরণবাচক তিন, আর 4 নম্বর হচ্ছে তারিখবাচক। তারিখবাচক, তারিখের ক্ষেত্রে যেরকম মাসের 3 তারিখকে আমরা কি বলি? তেসরা, যেটা হিন্দি ভাষা শব্দ, হিন্দি ভাষা থেকে আসছে, হিন্দি। তেসরা আমরা বলি তেসরা, 3রা মার্চ, কালকে হচ্ছে 3রা মার্চ। 2রা মার্চ, মার্চ, 1লা মার্চ। এই যে আমরা বলছি চৌঠা মার্চ, মার্চ মাসের 4 তারিখ, 3 তারিখ, 2 তারিখ, এরকম তারিখের ক্ষেত্রে ব্যবহার করলে সেটাকে বলা হয় তারিখবাচক। এগুলো সংখ্যাবাচক শব্দ, শুধু জানলাম সংখ্যাবাচক শব্দ কত প্রকার। এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ক্রম বা পূরণবাচক থেকে অনেকবার প্রশ্ন এসেছে। শুধু ঢাবি এবং ঢাবি ছাড়া অন্যান্য জায়গায় আমরা দেখেছি যে ক্রম বা পূরণবাচক থেকে প্রশ্ন আসতে দেখা যায়, ক্রম বা পূরণবাচক থেকে প্রশ্ন হয়। পরের প্রশ্নে যায়, নিচের কোনটি কৃদন্ত শব্দ? কৃদন্ত এই শব্দটি, এই কৃদন্ত শব্দটি মানে শুধু এই শব্দটা সন্ধি দিয়ে গঠিত। এটা সন্ধি সাধিত একটা শব্দ, কৃদন্ত শব্দ। এইটা সন্ধি বিচ্ছেদ কি? এটা সন্ধি বিচ্ছেদ করলে হয় কৃত যুক্ত অন্ত। তাইলে কৃত মানে হচ্ছে কৃত প্রত্যয়, আর অন্ত মানে হচ্ছে আমরা জানি জফলা দিলে এবং জফলা ছাড়া। অন্ত মানে হচ্ছে শেষ। তার মানে যে সকল শব্দের শেষে কৃৎ প্রত্যয় পাওয়া যায়, যে সকল শব্দ কৃৎ প্রত্যয় দিয়ে গঠিত, সে সকল শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ। আমি আবার রিপিট করি, কৃদন্ত এই শব্দটা সন্ধি সাধিত শব্দ। এটাকে ভাঙলে হবে কৃত যুক্ত অন্ত। অন্ত মানে শেষ, কৃত মানে কৃৎ প্রত্যয়, মানে যে শব্দের শেষে কৃৎ প্রত্যয় আছে, এর মানে যে শব্দ কৃৎ প্রত্যয় দিয়ে গঠিত, কৃৎ প্রত্যয় দিয়ে গঠিত শব্দকে কৃদন্ত পদ বলে। এখন এই 4টা শব্দের মধ্যে তাহলে অবশ্যই প্রত্যয় যদি 2 প্রকার হয়, আমরা জানি যে প্রত্যয় 2 প্রকার। একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তার মানে এই 4টা শব্দের মধ্যে 3টা শব্দ তদ্ধিত প্রত্যয় দিয়ে গঠিত, আর একটা শব্দ কৃৎ প্রত্যয় দিয়ে গঠিত। উত্তর কোনটা বলো? কৃৎ প্রত্যয় দিয়ে গঠিত শব্দ আছে কোনটা এখানে?
পাতের সব বলতেছে জীবন্ত, কেউ বলতেছে ডি, অনেকে ডি বলছে, বেশিরভাগ সি বলেছে। ফাইন, বেশিরভাগ সি বলতেছে। বেশিরভাগ সি বলতেছে। আচ্ছা আচ্ছা, তোমাদের উত্তর নিয়ে বেশ বিভ্রান্তি দেখতে পাচ্ছি, উত্তর নিয়ে বেশ বিভ্রান্তি দেখতে পাচ্ছি। আমি বিশ্লেষণ করে দিই। মধুরকে যদি ভাঙি তাইলে আসবে মধু যুক্ত র প্রত্যয়। আচ্ছা, তৈলকে যদি ভাঙি তাহলে দাঁড়াবে তিল যুক্ত অ প্রত্যয়। জীবন্তকে যদি ভাঙি দাঁড়াবে জীব যুক্ত অন্ত প্রত্যয়। উক্তকে যদি ভাঙি তাহলে দাঁড়াবে বক যুক্ত কয়তয় প্রত্যয়। এখন এটার ভিতরে কোনটা কৃত প্রত্যয় কোনটা তদ্ধিত প্রত্যয়, এটা আমি তোমাদের থেকেই উত্তর করব, তোমাদের থেকেই ভাববো। কৃত প্রত্যয় কোনটা, তদ্ধিত প্রত্যয় কোনটা? আমরা জানি যে প্রত্যয় তো শেষে যুক্ত হয়, তাহলে এইখানেই আছে প্রত্যয়। এটা তো ক্লিয়ার, প্রত্যয় তো শেষে যুক্ত হয়, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। তার মানে প্রত্যয় ক্লাসের পরে থাকে, এটা আমরা জানি। আচ্ছা, প্রত্যয়ের আগে যে জিনিসটা থাকে, এই যে মধুর শব্দে আমি এখানে মধু লিখেছি, তার মানে মধুর শব্দের মূল জিনিস, মধুর শব্দের প্রকৃত অংশ হচ্ছে মধু। তৈল শব্দের প্রকৃত অংশ হচ্ছে কি তিল। জীবন্ত শব্দের প্রকৃত অংশ কি জীব। উক্ত শব্দের প্রকৃত অংশ কি ব। তার মানে এইগুলো হচ্ছে প্রত্যয়, আর এগুলো হচ্ছে প্রকৃতি। প্রকৃতি প্রত্যয় পড়ার সময় তো আমরা দুইটা অংশই পাই, একটা হচ্ছে প্রকৃতি আর একটা হচ্ছে প্রত্যয়। প্রত্যয় শেষে থাকে এবং শব্দের মূল যে অংশটা ওটাকে প্রকৃতি বলে, এটা আমরা বুঝলাম। তার মানে এগুলো প্রকৃতি আর এগুলো প্রত্যয়। এখন কেমনে বুঝবো যে কোনটা কৃত প্রত্যয় দিয়ে গঠিত? কৃদন্ত তো বের করতে হবে। এখন খেয়াল করো, ভাঙতি বা খুচরার মতো কোনটা, কোন জায়গায় একটা মূল শব্দ পাওয়া যাইতেছে না, কোন জায়গাগুলোতে মূল একটা শব্দ পাওয়া যাইতেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে মধু এটা একটা মূল শব্দ। যে প্রকৃতিটা এরকম নাম প্রকৃতি, মানে মূল শব্দ পাওয়া যায়, ওইটা হচ্ছে নাম প্রকৃতি। তার মানে ওই প্রত্যয়টা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তিল, এখানেও আমরা একটা মূল শব্দ পাইতেছি, তাহলে এখানকার এই অপ্রত্যয়টা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। জীবন্তে অন্ত আছে, এখানে আমরা জীব একটা মূল শব্দ পাইতেছি, তাহলে এখানকার এই অন্ত প্রত্যয়টা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কিন্তু শেষেরটা দেখো, এখানে লেখা আছে বপ। বপ এই শব্দটার মূল শব্দ হচ্ছে বপন করা, বপন করা। তাহলে বপ তো কোনো মূল শব্দ পাচ্ছি না আমরা, একটা শব্দ হিসেবে পাচ্ছি না, একটা শব্দের ভগ্নাংশ পাচ্ছি। এরকম ভগ্নাংশ যে প্রকৃতি, ওই প্রকৃতিকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। ভগ্নাংশ এরকম পাইলে এটাকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। যদি এটা ক্রিয়া প্রকৃতি হয় তাহলে এই প্রত্যয়টার নাম হচ্ছে কৃত প্রত্যয়। তার মানে প্রত্যয় যাহাই হোক, প্রকৃতিটা যদি নাম প্রকৃতি হয় তাহলে প্রত্যয়টার নাম তদ্ধিত প্রত্যয়। আর প্রত্যয় যাহাই হোক, প্রকৃতিটা যদি এরকম ভগ্নাংশ হয়, ভাঙতি খুচরার মতো হয়, তাহলে ওই প্রত্যয়টার নাম হচ্ছে কৃত প্রত্যয়। আর কৃত প্রত্যয় দিয়ে গঠিত শব্দের নাম কৃদন্ত শব্দ। তাহলে এই চারটা অপশনের মধ্যে উক্ত হচ্ছে কৃদন্ত শব্দ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই চারটা অপশনের মধ্যে উক্ত হচ্ছে কৃদন্ত শব্দ, আর বাকি তিনটা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ, মানে তদ্ধিত প্রত্যয় আছে এখানকার, এগুলো তদ্ধিত প্রত্যয়, আর এটা হচ্ছে কৃত প্রত্যয়। বস হবে না, বক হবে, তাই। 6 নম্বর প্রশ্ন, কোনটি ব্যতিহারিক সর্বনামের উদাহরণ? দেখো, এই প্রশ্নটাও কিন্তু ওই গদবাঁধা যে টপিক গুলো থেকে সচরাচর অন্য জায়গায় প্রশ্ন হচ্ছে সেরকম টপিক না। ব্যতিহারিক সর্বনাম, আমরা জানি যে সর্বনামের শ্রেণী বিভাগ আছে। সর্বনাম 10 শ্রেণীর, আমরা জানি সর্বনাম 10 শ্রেণীর। সর্বনাম মোট 10 শ্রেণীর। এই 10 ধরনের শ্রেণীর সর্বনামের মধ্যে যেটা পরস্পর বোঝাবে, দুইজন কর্তার বিষয় বোঝাবে, দুইজন কর্তার মিনিং এ দুইজন কর্তা পাওয়া যাবে, তখন সেটাকে বলা হবে ব্যতিহারিক সর্বনাম। যেরকম পরস্পর,
আমরা বললাম যে দুইজন রাজনীতিবিদ পরস্পর নিজেদের হাত মেলালেন, তার মানে এখানে পরস্পর হইতে গেলে অবশ্যই দুইজন কর্তা লাগবে। পরস্পর আর আপোষ, আপোষ করতে গেলে কি হয়, দুইটা পক্ষ লাগে। তাহলে পরস্পর এবং আপোষ এই দুইটা হচ্ছে ব্যতিহারিক সর্বনাম। নিজে নিজে, আপনা আপনি, পরস্পর, আপোষে, এগুলোকে বলা হয় ব্যতিহারিক সর্বনাম। এই যে স্বয়ং এবং খোদ, স্বয়ং এবং খোদ এই দুইটা শব্দ দ্বারা আত্ম বা নিজ বুঝিয়েছে, এ ধরনের সর্বনামের নাম হচ্ছে আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম হচ্ছে স্বয়ং, খোদ, যে, যিনি, এগুলো হচ্ছে সাপেক্ষ বাচক সর্বনাম। যদি এগুলোর দুই জায়গায় ভিন্ন ভিন্ন নাম আছে, সাপেক্ষ সর্বনাম। এরা এগুলো হচ্ছে নির্দেশক সর্বনাম। সর্বনামের 10টা শ্রেণী বিভাগ আছে, সেই শ্রেণী বিভাগ থেকে অনেকবার প্রশ্ন আসতে দেখা গেছে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা, ব্যতিহারিক সর্বনাম আর একটা হচ্ছে আত্মবাচক সর্বনাম। তোমার সর্বনামের 10টা শ্রেণী উদাহরণগুলো একটু দেখে রাখবা। প্রশ্ন নম্বর 7, কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? এই জায়গায় আমরা এসে দেখছি যে এখানে আসলে গদবাঁধা যে প্রশ্ন, যে টপিক গুলো আছে সেই টপিক গুলো থেকে প্রশ্ন হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে উপসর্গ থেকে প্রশ্ন হয়েছে। গদবাঁধা যে প্রশ্ন উপসর্গ, সেখান থেকে আমরা প্রশ্ন হয়েছে, এবং খুবই কমন একটা প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। নিখুঁত শব্দের নি আমরা জানি সুবিনি, আশুবিনি দুই জায়গায় আছে, সংস্কৃত খাঁটি বাংলা দুই জায়গায় আছে। তাহলে এখানকার নিখুঁত চন্দ্রবিন্দু আছে, এখানকার নিখুঁতটা হচ্ছে খাঁটি বাংলা। আনমনা খাঁটি বাংলা, অবহেলা এখানে কোনো জায়গায় বিদেশি নাই, খাঁটি বাংলা উপসর্গ আছে। কিন্তু নিমরাজি শব্দের নিম, এটা হচ্ছে বিদেশি ফার্সি শব্দ, ফার্সি, ফার্সি নিম, নিম রাজি মানে প্রায় রাজি। এই নিম রাজি শব্দের নিম, এটা হচ্ছে ফার্সি উপসর্গ। তার মানে এখানে বিদেশি উপসর্গ যুক্ত শব্দ আছে নিম রাজি। দেখো আমরা বিগত বছরের প্রশ্ন ঘাটলে এই প্রশ্নটা কমন পাবো। নিম তেতা বা নিম তেতো, নিম তেতো মানে হচ্ছে নিমের মতো তেতো। এখানে নিম কিন্তু ফার্সি শব্দ না, ফার্সি উপসর্গ না। কিন্তু নিম রাজি মানে রাজি প্রায় বা অর্ধেক এরকম বোঝাইলে সেটা, এই নিমটা কিন্তু নিম পাতা বোঝাই নাই, তেতা না, তিতা বোঝাই নাই। তাহলে এখানে কিন্তু ফার্সি উপসর্গ, এটা মাথায় রেখো। 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন যাওয়ার আগে একটা বিশেষ বিজ্ঞপ্তি এবং একটু বিরতি, সেটা হচ্ছে আমরা আমাদের দুইটা কোর্স চলমান আছে প্রত্যেক ক্লাসে, যেভাবে বলে থাকি আমাদের একাডেমিক কোর্স এফপিবি ফাইনাল প্রিপারেশন ব্যাচ, যেখানে মানবিকে আলিম এবং এইচএসসি সকল সাবজেক্ট বেসিক ধরে ধরে পড়ানো হয়। বিস্তারিত অনেকগুলো ক্লাস, শুধু রিভিশন করানো হয় না। আমরা দেখাই বাংলার জন্য 75টা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মূলে ক্লাস, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হয়। এমন ভাবে পড়ানো হয় যাদের একাডেমিকটাও ভালো হয় এবং অ্যাডমিশনেরও কিছু পাথেও তারা নিতে পারে। এরকম পুরো সব সাবজেক্টের একটা কোর্স, আর্টসের সকল সাবজেক্টের ক্লাস হয়। তোমরা আমাদের পেজে নক দিয়ে বিস্তারিত জানতে পারো, তোমরা জানাইতে পারো যাদের এটা প্রয়োজন। 8 নম্বর প্রশ্ন, সাধু ও চলিত ভাষার মৌলিক পার্থক্য কোন পদে? সাধু ও চলিত ভাষার মৌলিক পার্থক্য আমি একটু লিখি, একটা সাধু এবং একটা চলিত ভাষার বাক্য লিখে, তাইলে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হবে। প্রথমে আমি লিখলাম একটা বিস্ময়সূচক বাক্য। সেটা হচ্ছে কি, মনে করো যে সে রাজনীতিতে এনসিপি দলে তার একটা বড় পোস্ট দিতে চাইছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে দলে ভেড়ায় নাই, দলে কোনো ভালো ভাইটাল কোনো পোস্ট তাকে দেয় নাই। তখন এইটাতে আশ্চর্যজনিত হইয়া আমি কহিলাম, তুমি তাহাকে অবজ্ঞা করিলে। আচ্ছা, এই বাক্যটা আমি যদি এইভাবে বলি, তুমি তাহাকে অবজ্ঞা করিলে, নর্মালি কথা বলার সময় কি আমরা এইভাবে বলি? উত্তর হইতেছে না, আমরা এইভাবে কথা কই না। আমরা কিভাবে কই? আমি কই এইভাবে, যে তুমি তাকে অবজ্ঞা করলে। তাহলে জাতীয় নাগরিক পার্টিতে জায়গা পাই নাই তোমার একজন বন্ধু, আর একজন বন্ধু বিশাল বড় নেতা, তো সে জায়গা পাওয়ার কথা, কিন্তু ওই বন্ধু তারে জায়গা দেয় নাই। অবাক হইয়া তুমি তাহাকে কহিলে যে তুমি তাহাকে অবজ্ঞা করিলে, তুমি এইভাবে তারে ইগনোর করে পোস্ট
থেকে উধাও করে দিতে পারিলে। এখন এই সাধু ভাষাটা আমরা তো এইভাবে কথা কই না, আমরা কথা কই চলিত ভাষায়। আমরা কেমনে বলি? তুমি তাকে অবজ্ঞা করলে। এখন দেখো, এই দুইটা বাক্যের মূল পার্থক্যটা কোথায় হইতেছে। এই দুইটা বাক্যের মূল পার্থক্য, তুমি তাহাকে বলছি, এই জায়গায় বলতেছি তাহাকে, এখানে বলতেছি তাকে। এখানে বলতেছি করিলে, এখানে বলছি করলে। আমরা যখন কথা বলি এভাবে বলি, তার মানে এটা হচ্ছে চলিত, আর এটা হচ্ছে সাধু। এটা তো ক্লিয়ার। এটা সাধু রীতির বাক্য, এটা চলিত রীতির বাক্য, এটা তো ক্লিয়ার। আচ্ছা, তাহাকে তাকে এইগুলো কোন পদ? তাকে তাহাকে এইগুলো কোন পদ? আমরা জানি যে এই তাকে তাহাকে এইগুলো হচ্ছে সর্বনাম পদ। এটা তো ক্লিয়ার। পদের যে পাঁচটা শ্রেণী, এই পাঁচটা শ্রেণীর মধ্যে তাকে তাহাকে তার এগুলো সব হচ্ছে সর্বনাম পদ। আচ্ছা, আর একটা দেখো, করিলে করলে এগুলো কোন পদ? এগুলো কি ক্রিয়াপদ না? করিলে করিলে এটা তো ক্রিয়াপদ। আচ্ছা, এই যে একটা সাধারণ সাধু রীতির বাক্য, একটা সাধারণ চলিত রীতির বাক্য, এই দুইটা বাক্যে চলিত রীতি এবং সাধু রীতির যে পার্থক্য করে দিয়েছে দুইটা শব্দ। কোন দুইটা শব্দ? এই তাহাকে আর করিলে। তাহাকে কোন পদ? সর্বনাম। করিলে কোন পদ? ক্রিয়াপদ। তাহলে সাধু এবং চলিত রীতির মূল পার্থক্য কোথায়? সাধু ও চলিত রীতির মূল পার্থক্য হচ্ছে ক্রিয়া আর সর্বনাম। দেখো, এই প্রশ্নটা উত্তর তোমরা সবাই পারো, এই প্রশ্নের উত্তর তোমাদের মুখস্থ, কিন্তু ঠিক কিভাবে হয়, এক্সাম্পল হয়তো অনেকে বুঝতে না, আজকে মনে হয় ক্লিয়ার হয়েছে। তুমি তাহাকে অবজ্ঞা করিলে, তুমি তাকে অবজ্ঞা করলে, এই দুইটা বাক্যের মূল পার্থক্য হচ্ছে তাকে এবং করিলে, এবং এই দুইটা হচ্ছে একটা ক্রিয়া আর একটা হচ্ছে সর্বনাম। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা দেখো তোমরা, আমি উদাহরণ দিই বা যে কথাই বলি, তোমরা কমেন্টে এক্সট্রা বা উল্টো পাল্টা কথা বলবা না, এটা মিসগাইড হয়। অনেকে খুব ফেসবুক নর্মালি ইউজ করে না, তারপর ক্লাসটা জরুরি মনে করে আসে। এবং আমরা আমাদের ক্লাসে আসলে লাইভ বা ফেসবুকে এনজয় করাটাকে বাদ দিয়ে তাকে ক্লাস এনজয় করা, পড়াশোনাটাকে এনজয় করা, এই কাজে তাদেরকে প্রবৃত্ত করতে চায়। তো সেখানে তুমি তোমার কথাবার্তা, আমরা গল্প করলেও দেখবো ওই গল্পের মধ্যে অবশ্যই আমি চাই কোনো মেসেজ বা আমার পড়ালেখার মধ্যে নিয়ে যেতে চাই। তোমরা তো কমেন্ট করে কথা কয়ে এক্সট্রা সময় নষ্ট করবে না, নিজেরা অন্যদেরও। প্রশ্ন নম্বর 9, লেখকের আগুনের শিখা কিসে নেভাতে পারে? আগুনের শিখা কিসে নেভাতে পারে, বানানটা এরকমই হবে। লেখকের আগুনের শেফা কিসে নেভাতে পারে, প্রথম কথা হইতেছে কোন লেখকের এরকম আগুনের শিখা আছে? সেটা আমরা জানি যে কাজী নজরুলের। আমরা যদি বলি কোন কোন লেখক, তোমাদের মধ্যে কোন লেখক ফায়ার ব্রিগেডে চাকরি পাবে, যার ভিতরে আগুন জ্বলে, বিদ্রোহ জ্বলে? কোন লেখক? তোমাদের পাঠ্য যতগুলো আছে, শর্ট এবং ফুল সিলেবাস, কোন লেখকের মনের ভিতরে আগুন, বিদ্রোহ? কোন লেখকের কবিতা পড়লেই মনে হয় যে এ তো পুরাটাই আগুন? আমরা জানি কাজী নজরুল। তাহলে কাজী নজরুলের কোন প্রবন্ধ? আমার পথ প্রবন্ধ। আমার পথ প্রবন্ধ থেকেই তো এই প্রশ্নটা নেওয়া হয়েছে। আমার পথ প্রবন্ধে লেখক বা কাজী নজরুলের আগুনের শিখা কিসে নিভাইতে পারে? কিসে? সত্যের জল, বেদ বাক্য, প্রভাবশালী, মিথ্যার জল। এর মানে আগুনের শিখা, এই আগুনের শিখাটা হচ্ছে সত্য, সত্যের আগুন। নজরুল বলতেছে আমার সে সত্য নিভে যাবে যদি মিথ্যার জল আমার ভিতরে বসতি করে। মিথ্যার জল যদি আমি গ্রহণ করি, তাইলে আমার সত্যের যে আগুন, ওই আগুনটা নিভে যাবে। মিথ্যার জল, ভেরি গুড, মিথ্যার জল সবাই লিখতেছে। মিথ্যার জল, মিথ্যার জল আমার পথ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। আমাদের বেশিরভাগ সময় আমরা দেখি, ধরো যেহেতু আমাদেরকে লাইভে ফেসবুকে ক্লাস করতে হয়, অনেক টিচারের ক্লাস আমরা দেখি, শিখি, বা কোন স্টাইলে পড়ায় বা ভুল টুল কেমন হইতেছে, ভুল না দেখার থেকে ওই টিচার আসলে কি করছে আমি দেখার চেষ্টা করি। অনেক টিচারকে দেখি যে কথা বলার সময় আহ অপরিচিতা গল্প, ঠিক আছে, বিলাসী গল্প, ঠিক আছে, আমার পথ গল্প বলে থাকে, আমার পথ গল্পে কাজী নজরুল ইসলাম বলে ফেলে। তাহলে কোনটা প্রবন্ধ, কোনটা কবিতা, কোনটা গল্প, এই সেন্সটা আমরা হয়তো অনেক সময় মিস্টেক করি, না বলতে গিয়ে ভুল করে ফেলতে পারি। তারপরও বারবার যদি বলে দেওয়া হয়, শিক্ষার্থীদের মাথায় এটা গেঁথে যায়, কারণ এই টাইপের প্রশ্ন অনেক সময় দেখা যায়। তাহলে আমার পথ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, মিথ্যার জলের কথা এখানে আছে আমরা জানি আমার পথ প্রবন্ধে। প্রশ্ন নম্বর 10, মূর্খকে উপদেশ দিয়ে লাভ নেই। এই যে আজকের বিকালে আমাদের পেইড ব্যাচের ক্লাসে বলতেছিলাম যে আমরা মুখ্য, যেরকম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, মুখ্য সংগঠক, তাহলে মুখ্য বানানে কিন্তু ময় রস্যকার আছে।
এই যে অনেকে মুখ্য আহ্বায়ক, মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক হইতেছে, ফেসবুকে লিখতেছে, এরপরেও তারা মূর্খের পরিচয় দিয়ে মুখ্য বানানে দীর্ঘকার দিতেছে। মুখ্য বানানে কিন্তু রস্যকার, আর মূর্খ বানানে কিন্তু দীর্ঘকার। এটা ঠিক আছে, মূর্খকে উপদেশ দিয়ে কোনো লাভ নেই। যারা মূর্খ, ফেসবুকে যারা কমেন্ট করতে আসে, ফাইজলামি করতে আসে, তুমি যতই নিষেধ করো যে এখানে মজা নেওয়ার জায়গা না, ওরা বন্ধ করবে না, বলবে জি স্যার, হ্যাঁ স্যার, ওরা আবার এক্সট্রা কথাবার্তা বলবে। তো মূর্খকে উপদেশ দিয়ে লাভ নেই। এবার কে মূর্খ, কোন পদ? দেখো, মূল শব্দ মূর্খ শেষে কে আছে, কে মানে হচ্ছে বিভক্তি। কিন্তু আমরা জানি যে বিশেষ্য আর বিশেষণের মধ্যে বিভক্তি যুক্ত হয় কোন পদে? বিশেষ্য আর বিশেষণের মধ্যে বিভক্তি যুক্ত হয় বিশেষ্য পদে। তাহলে মূর্খকে উপদেশ দিয়ে লাভ নেই, এই বাক্যের মূর্খ হচ্ছে বিশেষ্য পদ। আমরা যদি এই এটার আরেকটা বিশেষ্য কি, মূর্খ যে সে কি করে, মূর্খতা তার গুণ। তাহলে মূর্খকে উপদেশ দিয়ে লাভ নেই, এই বাক্যের মূর্খ হচ্ছে বিশেষ্য পদ। পরের প্রশ্নে যাচ্ছি আমরা। বৃষ্টি আসে আসুক কোন ভাবের ক্রিয়া? এটাও দেখবা গদবাঁধা, ওই টপিকের প্রশ্ন নাই। বৃষ্টি আসে আসুক, বন্যা হয় হোক, এই যে আমি এক্সপেক্ট করছি, মন থেকে কামনা করছি, এক্সপেক্ট করা বাক্যে এটা প্রকাশিত হইলে ওই ভাবটার নাম হচ্ছে আকাঙ্ক্ষা ভাব। সাপেক্ষ ভাব কি? সাপেক্ষ ভাব হচ্ছে একটা অংশ আর একটা অংশের উপর নির্ভর করবে। বলবে তুমি যদি আসো, তুমি যদি আসো আমি যাব। যাওয়া এবং আসা একটা অংশ আর একটা অংশের উপরে নির্ভর করছে, এই ভাবের নাম হচ্ছে সাপেক্ষ ভাব। নির্দেশক ভাবের মধ্যে কি কি পড়ে? নির্দেশক ভাবের মধ্যে পড়ে হ্যাঁ, না, আর জিজ্ঞাসা। বাক্যে দিয়ে যদি হ্যাঁ বোধক বোঝায়, আমি ভাত খেয়েছি, হ্যাঁ নির্দেশক ভাব। আমি ভাত খাইনি, না বোধক, নির্দেশক ভাব। তুমি কি ভাত খাইছো নি? এই যে জিজ্ঞাসা করতেছি, এই এটা জিজ্ঞাসা ভাব। তাহলে জিজ্ঞাসা, হ্যাঁ, না, এই তিনটা যদি কোনো বাক্যের মধ্যে থাকে, সেই ভাবটার নাম হচ্ছে নির্দেশক ভাব। আমি অনুজ্ঞা বলে ফেলছি ভুলে। তাহলে হ্যাঁ, না, জিজ্ঞাসা থাকলে নির্দেশক ভাব। এক্সপেক্ট করলে, কামনা করলে, কোনো কিছু আশা করলে এটাকে বলা হয় আকাঙ্ক্ষা ভাব। আর একটা অংশ আর একটা অংশের উপরে নির্ভর করলে সেটাকে বলা হয় সাপেক্ষ ভাব। আর একটা হচ্ছে অনুজ্ঞা। যদি বাক্য দিয়ে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, আশীর্বাদ, বাক্য দিয়ে যদি আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, আশীর্বাদ প্রকাশ পায়, তাহলে সেই ভাবটার নাম হচ্ছে অনুজ্ঞা ভাব। দ্রুত খাতা কলম নিয়ে লিখতে বসো, আদেশ করতেছি, খবরদার উল্টো পাল্টা কমেন্ট করো না, নিষেধ করতেছি, ভালো করে পড়ালেখা করলে আল্লাহ তোমার মঙ্গল করবে। এই যে মানে আশীর্বাদ প্রকাশ করছে, আল্লাহ তোমার মঙ্গল করুক, ভালো করুক, এটা আমি চাই। উপদেশ দেয়া, অনুরোধ করা, দয়া করে পড়তে বসো, খাতা কলম নিয়ে বসো। এই আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, আশীর্বাদ যদি বাক্যে প্রকাশিত হয়, খোদা তোমার মঙ্গল করুন, আল্লাহ তোমার রহম করুন, সওয়াব দিক, এই টাইপের বাক্য হইলে সেই বাক্যের ভাবটার নাম অনুজ্ঞা ভাব। তাহলে এইটা বললে অনুজ্ঞা, হ্যাঁ না জিজ্ঞাসা হলে নির্দেশক, এক্সপেক্ট করলে, কোনো কিছু কামনা করলে আকাঙ্ক্ষা, আর একটা অংশ আর একটা অংশের উপর নির্ভর হইলে সেই ভাবটার নাম হচ্ছে সাপেক্ষ ভাব। বাক্যের ক্রিয়ার ভাব থেকে, ক্রিয়ার ভাব থেকে প্রশ্ন আসলে পারবো। এই যে ভাব অংশটুকু বলেছি এটা যদি মনে রাখতে পারো, ক্রিয়ার ভাব থেকে প্রশ্ন আসলে ভুল হওয়ার কথা না। ক্রিয়ার ভাব থেকে পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 12। ট্রেন দর্শনা ছাড়লো, দেখো ট্রেন ছাড়ছে, ট্রেন ছাড়ছে, দর্শনা একটা জায়গা, স্থান বা জায়গা। আচ্ছা, স্থান বা জায়গা বুঝাইলে কোন কারক হয়? স্থান বা জায়গা বুঝাইলে কোন কারক হয়? আমরা জানি স্থান বা জায়গা বুঝাইলে অধিকরণ কারক হয়। তাইলে ট্রেন দর্শনা ছাড়লো, দর্শনা তো জায়গা, অধিকরণ কারক হওয়ার কথা, কিন্তু আসলে কি অধিকরণ কারক হবে? উত্তর হচ্ছে নয়, নয়, নয়। এই দর্শনা অধিকরণ কারক নয়, এই দর্শনা অপাদান কারক। অপাদান, অপাদান কারক কেমনে হইলো? দেখো ট্রেন কি দর্শনায় আছে? নাই, জায়গা থেকে ছেড়ে আইছে। তাহলে কোন জায়গার নাম বুঝাইলে অধিকরণ কারক হয়, কিন্তু জায়গা থেকে যদি ছেড়ে আসা বোঝায়, তাইলে সেটা অধিকরণ না হয়ে অপাদান হবে। বাইরে থেকে জায়গায় গেলে অধিকরণ হবে। যেরকম খুব কমন উদাহরণ আমি নর্মালি দেখিয়ে থাকি, স্কুল গেল, স্কুলে গেল। এর পাশাপাশি যদি আরেকটা আসে, স্কুল পালালো।
দেখো স্কুল জায়গা, স্কুল জায়গা, স্কুলে গেল, বাইরে থেকে স্কুলে গেছে, বাইরে থেকে স্কুলে গেছে, তখন স্কুল জায়গা, অধিকরণ। কিন্তু স্কুল পালালো, স্কুল জায়গা কিন্তু সেখান থেকে পালিয়ে আসছে, তাহলে কোন জায়গা থেকে চলে আসা, তখন এটা হবে স্কুল পালালো হবে অপাদান, স্কুল গেল এটা হবে অধিকরণ। কারকের এই কমন জিনিস তোমরা হয়তো বুঝতে থাকো। তাহলে এখানে ট্রেন দর্শন ছাড়লো, এটা হচ্ছে অপাদান কারক। 13 শামসুর রহমান এর পৈতৃক নিবাস কোথায়? এটা দিয়ে বোঝাতে চাইছি যে কবি ও লেখক পরিচিতি গুরুত্বপূর্ণ, কবি ও লেখক পরিচিতি তোমরা পড়বা। এবং এবার সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, নর্মালি ঢাবিতে কবি ও লেখক পরিচিতি থেকে প্রশ্ন হয় না, কিন্তু এবছর হয়েছে, দুইটা প্রশ্ন হয়েছে। এবং সব জায়গায় দেখা যাইতেছে কবি ও লেখক পরিচিতি থেকে প্রশ্ন হইতেছে। আনন্দের সংবাদ হচ্ছে বোর্ড বইয়ে যতটুকু আছে ওর মধ্যে থেকে প্রশ্ন হচ্ছে। ঢাবির প্রশ্নটা যদি একটু অন্যরকম হয়েছে, বোর্ড বইয়ের মধ্যে থেকে না। তাইলে বিগত বছরের প্রশ্ন এবং কবি লেখক পরিচিতির সাহিত্য কর্ম, শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস, শর্ট প্লাস ফুল, কবি ও লেখক পরিচিতির সাহিত্যকর্ম খুব গুরুত্ব দিয়ে বলবা, জন্মস্থানের নাম, সে কি ডিগ্রি করছিল, প্রথম রচিত গল্প গ্রন্থ বা গল্প কি, প্রথম কোন কবিতা লিখছে, এই টাইপের কিছু তথ্য আছে উৎসতে, আবার কবি ও লেখক পরিচিতিতে। ওই জায়গাটা একটু খুব গুরুত্ব দিয়ে দেখবা। শামসুর রহমানের পৈতৃক নিবাস হচ্ছে নরসিংদীর পাড়াতলী গ্রাম। এটা সম্ভবত ঢাবি সিওর, এটা একবার আসছিল। নরসিংদীর পাড়াতলী গ্রাম হচ্ছে শামসুর রহমানের পৈতৃক নিবাস। পর্বত শব্দের সমার্থক শব্দ কি? পর্বত শব্দ ক্ষিতি, ক্ষিতি মানে হচ্ছে পৃথিবী বা ভূমি। তাহলে পৃথিবী বা ভূমি হচ্ছে ক্ষিতি। আর ক্ষিতি ধর, পৃথিবী বা ভূমি বা মাটিকে ধরে রাখে, পৃথিবী ভূমি বা মাটিকে ধরে রাখে কে? ধরে রাখে হচ্ছে পর্বত। তাহলে পর্বত শব্দের সমার্থক শব্দ হচ্ছে ক্ষিতিধর। বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, এই সবগুলো মানে কি? এই সবগুলো হচ্ছে পাখি। বিহগ, বিহঙ্গম, বিহঙ্গ, এই সবগুলো হচ্ছে পাখি। খেচর পাখির সমর্থক শব্দ। আমরা জানি বিশাল মানে খুবই বড়, খুবই বড়, এটা জানি। আর পাষাণ, পাষাণ শব্দের অর্থ হচ্ছে পাথর। পাষাণ শব্দের অর্থ হচ্ছে পাথর। তাহলে এখানে চেয়েছে পর্বত শব্দের সমর্থক শব্দ ক্ষিতিধর, পাষাণ শব্দের অর্থ পাথর। এখন আমাকে বলো পাথার শব্দের অর্থ কি? পাথার মানে কি? তোমরা এটা কমেন্ট করবা, তারপর আমরা পরের শব্দে যাব, পরের প্রশ্নে যাব। প্রশ্ন নাম্বার 15-তে যাব। এই কমেন্ট আমি দেখে মিনিমাম একজন হইলেও দেখছে যে পাথার শব্দের সমর্থক শব্দ কি, পাথার মানে কি, পাথার মানে কি, তোমরা একটু দুই একজন লিখবা। এর পরের প্রশ্নে যাব, পাথার মানে কি। বিহগ মানে পাখি, ঠিক আছে। পুষ্পিতা লিখতেছে পাখি, হ্যাঁ আগের কমেন্টে মনে হয় তোমরা উত্তর দিতেছো। আমার প্রশ্ন হইতেছে পাথর মানে দেখতেছি পাষাণ, পাথার শব্দের অর্থ কি? পাথার, পাথার শব্দের অর্থ, গুড, ফাইন, এই তো অনেকে উত্তর দিয়েছে। পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র, পাতার শব্দের সমর্থক শব্দ হচ্ছে সমুদ্র। ভেরি গুড, কিন্তু তোমরা অনেক ভালো পারো, যদিও এটা খুব কমন একটা প্রশ্ন, তারপরেও মনে আছে, এটাই অনেক। এরপরে তোমাদের আরো একটা অ্যাডভার্টাইজ দিই, যে তোমরা যারা আমাদের কোর্সে আছো তা আছো, যারা নাই, সর্বশেষ যে পরীক্ষাগুলো বাকি আছে তাদের জন্য আমরা একটা কোর্স চালু করেছি, ক্লাসও চলতেছে খুবই সস্তায়। এখানে তোমরা অনেক কিছু পাবা। কি পাবা? আমাদের মূল কোর্সের যত ক্লাস হয়েছে, পরীক্ষা হয়েছে, পিডিএফ ফাইল আছে, যা কিছু দিছি সবগুলো পাবা। সাথে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের 10টা করে ক্লাস, যেখানে খুবই রিটেন ক্লাসও হবে। 10টা করে ক্লাস পাবা, সেখানে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন সমাধান করা হইতেছে। রেগুলার ক্লাস অলরেডি 2টা করে ক্লাস হয়ে গেছে, রেকর্ড ক্লাস পাবা, সবকিছুই পাবা। যারা আমাদের সাথে যুক্ত হইতে পারো নাই, আগের কোর্সে কিভাবে ক্লাস নেই জানতে চাও, যদি উপকৃত হইতে চাও, আমাদের পেজে নক দিয়ে এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারো। এই টিচাররা এখানে ক্লাস নিছে আগেও, এই এখনো পাওয়া। 15 নম্বর প্রশ্ন, অগ্রহায়ণ মাসে কুমারীদের সন্ধ্যাকালীন ব্রত এক কথায় প্রকাশ। অগ্রহায়ণ মাসে কুমারীরা সন্ধ্যাকালীন একটা ব্রত গ্রহণ করে, সেটাকে কি বলে? খুবই 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 গুরুত্বপূর্ণ একটা শব্দ, এই শব্দটা আমরা জানি। গুড, মাহফুজ অনেকগুলো সমর্থক শব্দ লিখেছে, অসংখ্য ধন্যবাদ মাহফুজ। ফলকের পাতার বাইয়া, ভেরি গুড। এই যে আমরা একটা জিনিস যখন পড়ি, তখন আরেকটা জিনিসকে যখন রিলেট করতে পারি, আমরা আরেকটা জিনিসকে যদি রিলেট করতে পারি, আমার একটা পড়ার সাথে আরেকটা পড়ার যদি রিলেট করতে পারি, তার মানে মনে আছে, তার মানে তোমার পড়া হয়েছে। থ্যাংক ইউ সাদাব আল সিয়াম, তোমাকে ধন্যবাদ।
আচ্ছা, সজুতি লিখতেছো কেন রিফাত? এখানে কি সজুতি লেখা? এখানে লেখা তো সেজুতি। সেজুতি। অগ্রহায়ণ মাসে কুমারীদের সন্ধ্যাকালীন ব্রতকে কি বলে? সেজুতি বলে। উপচার মানে কি? উপচার। উপচার শব্দের অর্থ কি? উপচার শব্দের অর্থ কি? হ্যাঁ, গুড, সবাই বলছে সেজুতি। একে উল্টো পাল্টা উত্তর দিতেছে। উত্তর হবে সেজুতি। আমার প্রশ্ন হইতেছে উপচার শব্দের অর্থ কি? উপচার শব্দের অর্থ কি? উপচার শব্দের অর্থ হচ্ছে পূজার সামগ্রী। পূজার সামগ্রী। উপচার শব্দের অর্থ হচ্ছে পূজার সামগ্রী। দেবতার দিকে উৎসর্গ করে যে পণ্য বা জিনিস দেওয়া হয়, পূজা করতে যে সামগ্রী ব্যবহার করা হয়, তাকে বলা হয় উপচার। প্রশ্ন নম্বর 16। অনুপমের ভাষায় সুপুরুষকে, অনুপম কাকে সুপুরুষ বলছিল? কাকে সুপুরুষ ভাবছিল? হরিশকে? মামাকে? মামাকে তো ভাবার কথা না, মামা তো ছোট লোক। এটা হইতেছে না। হরিশ তো আসর জমাইতে অদ্বিতীয়। হরিশ হচ্ছে আসর জমাইতে অদ্বিতীয়। শম্ভুনাথ হইতে পারে, শম্ভুনাথের উকিল বন্ধু হইতে পারে। দূর থেকে দেখলেই বোঝা যায়, দূর থেকে দেখলেই মনে হয় যে সুপুরুষ বটে। এটা কাকে দেখে মনে হয়েছিল? শম্ভুনাথ। তাহলে অনুপমের ভাষায় সুপুরুষ বটে। এখন অনুপমের ভাষা কেন বলা হয়েছে? কারণ আমরা জানি যে এটা অপরিচিত গল্প থেকে না হয়েছে। এটা আমরা সবাই জানি যে এটা অপরিচিত গল্প থেকে না হয়েছে। অপরিচিত গল্পে গল্পটা কইছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর নিজে চরিত্র তৈরি করছে, অনুপমের চরিত্রের মাধ্যমে গল্পটা বলা হয়েছে। এই জন্য বলা হয় অপরিচিত গল্পটি উত্তম পুরুষের জবানিতে ব্যক্ত। উত্তম পুরুষ ব্যবহার করা হয়েছে, উত্তম পুরুষ মানে ফার্স্ট পার্সন এই গল্পটা বর্ণনা করেছেন, সে পার্সনটাকে অনুপম। রবীন্দ্রনাথ অনুপম চরিত্রের মাধ্যমে উত্তম পুরুষের জবানিতে অপরিচিত গল্পটি বলেছেন। এই জন্যই এখানে অনুপমের ভাষায় বলতেছে, গল্পকারের ভাষায় বলতেছে, রবীন্দ্রনাথের ভাষায় বলছে। রবীন্দ্রনাথের ভাষায় সুপুরুষকে শম্ভু না। 17। নিচের কোনটি শুদ্ধ? গড্ডলিকা প্রবাহ। এই যে দেখো, মনে করো একজন লিখলো যে আমার মেয়ে আজকে আহ স্কুলে নৃত্য প্রতিযোগিতায় নাচ হয়েছে। সে নাচের বিশাল একটা প্রতিযোগিতা হয়েছে। সেই প্রতিযোগিতায় সে হিন্দি গান, এই গানের তালে সুন্দর নেচে নৃত্য প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। সে লিখছে আলহামদুলিল্লাহ, আমার মেয়ে আজকে নাচে বিদেশি গানের নাচে প্রথম স্থান অধিকার করেছে। আলহামদুলিল্লাহ। তুমিও কইতেছো আলহামদুলিল্লাহ। সবাই এসে বলছে অভিনন্দন, মাশাআল্লাহ, কি প্রতিভা। আরে, এই নাচে ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ কেন হবে? এরপরে কমেন্টও সবাই আলহামদুলিল্লাহ কইতেছে, মাশাআল্লাহ কইতেছে। এই যে অন্ধের মতো অনুসরণ করতেছো, যা ট্রেন্ড সেটাই ফলো করতেছো, এটাকে বলা হয় গড্ডলিকা প্রবাহ। গড্ডলিকা প্রবাহ। গড্ডলিকা প্রবাহ। গড্ডলিকা প্রবাহ মানে অন্ধের মতো অনুসরণ, ট্রেন্ড যা তাই চলতেছে, ওটা ফলো করি। গড্ডলিকা প্রবাহ। তাহলে এখানে গড্ডল থেকে আইছে, শব্দটার মূল শব্দ হচ্ছে গড্ডল। গড্ডল মানে হচ্ছে ভেড়া। গড্ডল মানে হচ্ছে ভেড়া। তাহলে গড্ডালিকা হবে না, এই বানানটা ভুল। এটা হবে গড্ডলিকা প্রবাহ। যদি আমরা হয়তো খেয়াল করে পড়ি নাই, আমরা গড্ডলিকাই পড়ছি। অগ্ন্যুৎপাত এটা একটা সন্ধি সাধিত শব্দ। এটা একটা সন্ধি সাধিত শব্দ। জফলা আছে, আমরা জানি জফলা থাকলে কি দিতে হয়? ই দিতে হয়। তাহলে এই যার সাথে জফলা আছে তার সাথে ই দিলাম। তাহলে কি লিখবো? অগ্নি লিখলাম প্লাস। আচ্ছা, বাকি কি আছে? জফলা তো উঠে গেল, জফলার জায়গায় তো ই দিলাম। বাকি আছে উৎপাত। এই উৎপাতটা বাকি আছে, তাহলে উ দিলাম। রস্যকার ছিল, রস্য দিলাম, বাকি আছে উৎপাত। তাহলে অগ্নিযুক্ত উৎপাত, অগ্নুৎপাত, এটা তো ঠিক আছে। তার মানে এটা আমরা শুদ্ধ পাইছি। শ্রদ্ধাঞ্জলিতে ভুল কোথায়? শ্রদ্ধাঞ্জলিতে রস্বইকার হবে, ভুল। প্রত্যুপকার, এখানেও জফলা আছে। জফলা থাকলে কি দিতে হয়? ই দিতে হয়। ই দিয়ে দেখি, তাহলে প্রত্যুপকার হবে কি? প্রতি প্লাস। এরপরে যা আছে জফলা উঠে গেলে উপকার। এখানে আছে দীর্ঘ উকার, উপকার। এখন আমাকে বলো, উপকার বানালে, উপকার বানানে দীর্ঘ লিখলে উপকার হবে নাকি অপকার হবে? উত্তর হইতেছে না, সে বাঁশ খাবে। তাহলে উপকার বানানে দীর্ঘ লিখলে উপকার হইতেছে না, বাঁশ খাইতে হইতেছে। তার মানে উপকারে দীর্ঘ হবে না, উপকারে রষ্টু হবে। তার মানে এখানে রষ্টু হবে। তার মানে এই বানানটা ভুল আছে। তাহলে গড্ডলিকা ভুল, গড্ডলিকা হবে না, গড্ডলিকা হবে। শ্রদ্ধাঞ্জলি প্রত্যেক ভুল, অগ্নুৎপাত ঠিক আছে। অগ্নুৎপাত উত্তর।
প্রতিযুক্ত উপকার। 18 নম্বর প্রশ্নে যাব। আর 3টা প্রশ্ন আছে, তার আগে আমাদের যে 2টা কোর্স নিয়ে বললাম, এফপিভি ফাইনাল প্রিপারেশন কোর্স আর ক্রাশ কোর্স দিয়েছি আমরা, আমাদের ব্যাচের নাম দিয়েছি রিকভারি ব্যাচ। তো এই 2টা কোর্স হয়তো তোমরা নতুনও দেখতে পারো কেউ, একটু স্মরণ করো, যারা যুক্ত হও নাই যুক্ত হওয়ার চেষ্টা করো, যারা যুক্ত হয় নাই তাদের উপকার হবে, একটু এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করো। প্রশ্ন নম্বর 18, ওটা ছিল নিশানা আনন্দ আর সুখের। লালফুল উপন্যাসে ওটা বলতে কি বোঝানো হয়েছে? এই ওটা গল্প উপন্যাসের একবার শেষের দিকে পাবা। লালফুল উপন্যাসে ওটা এই নিশানা, এই নিশানা কোনটা? নিশানাটা হচ্ছে তাল গাছ। ঝড় বৃষ্টির পরে এই তাল গাছ সম্পর্কে যখন কথা হচ্ছিল, তখন এটা বলা হয়েছে ওটা ছিল নিশানা, ওটা হচ্ছে তাল গাছ। তার মানে উপন্যাস থেকে এই ধরনের প্রশ্ন হইতে পারে। প্রশ্ন নম্বর 19, আবিধানিক ক্রম ঠিক আছে। কোন জায়গায় ক্রম ঠিক আছে আমরা একটু দেখি। এই প্রশ্ন নিয়ে অনেকে টেনশন করে। আমার কাছে মনে হয়েছে আমাদের রেগুলার ফ্রি ক্লাস অন্তত যারা করে তাদের কাছে মনে হয় এই টেনশন নাই, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরও আশা করি টেনশন নাই, তারপরে অনেকে বলে যে এখনো টেনশন আছে। আচ্ছা আমরা নিচে যাই, প্রথমে দেখি এখানে প আছে, এখানেও প আছে। পরের বর্ণে যাই, প এর পরে এখানে আছে দ, প এর পরে এখানে যে যুক্ত বর্ণ আছে এখানে আছে উমোর সাথে ক। আচ্ছা প এর পরে দ আর প এর পরে উম। আমাকে বলো উম এবং দ এর মধ্যে আমরা বর্ণের ক্রমতে কোনটা আগে পড়ি? উম আগে পড়ি। তাহলে পঙ্কজ এবং পদ্মের মধ্যে পঙ্কজ আমরা অভিধানে আগে পাবো, তাহলে এখানে সিরিয়াল ঠিক নাই। আচ্ছা এখানে যাই, শুদ্ধ, এই যেটা আছে তালব্য রস্য, এটাও আছে তালব্য রস্য, প্রথমটা যেহেতু একই আছে, পরের বর্ণে যাব। এখানে আছে দ, এখানে এই যে যুক্ত বর্ণটা শুরুতে আছে ক। বলো দ এবং ক এর মধ্যে কোনটা আমরা আগে পড়ি? ক আমরা আগে পড়ি, তাহলে এই ক্রমটাও ঠিক নাই। এরপরে যাই, নাশকতায় না দিয়ে শুরু, নারায়ণেও না দিয়ে শুরু। নাশকতায় না এর পরে আছে তালব্যস্যা, নারায়ণের না এর পরে আছে র। র এবং তালব্যস্যার মধ্যে কোনটা আমরা আগে পড়ি? অন্তস্থ জ র ল, তালব্যস্যা, তার মানে র আমরা আগে পড়ি। তার মানে অভিধানে নারায়ণ আগে পাবো, নাশকতা পরে পাবো, এটারও ক্রম ঠিক নাই। তাহলে তো উত্তর, ওইটাই উত্তর। আছে রক্ষা আর রঞ্জন। রক্ষা শুরু হয়েছে র দিয়ে, রঞ্জন শুরু হয়েছে র দিয়ে। রক্ষা র এর পরে আছে ক্ষিয়, ক্ষিয় মানে ক আছে, র এর পরে আছে ইয় জ, তার মানে ইয় আছে, ক এর পরেই তো ইয়, তার মানে এই ক্রম ঠিক আছে। আমরা অভিধানে রক্ষা এবং রঞ্জনের মধ্যে রক্ষা আগে পাবো, রঞ্জন পরে পাবো, এটা ক্রমটা ঠিক আছে, বাকিগুলো ঠিক নাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্ন নম্বর 20, লাস্ট প্রশ্ন। মালঞ্চ কোনটি রবীন্দ্রনাথের রচনা? রবীন্দ্রনাথের লেখা কোনটা? মালঞ্চ এটা একটা উপন্যাস, মালঞ্চ এটা একটা উপন্যাস। এই মালঞ্চ উপন্যাসটা একটা মাসিক পত্রিকা ছিল বিচিত্র, এই বিচিত্রা মাসিক পত্রিকায় মালঞ্চ উপন্যাস রবীন্দ্রনাথের, এটা রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথ ঠাকুরের এই মালঞ্চ উপন্যাসটা প্রকাশিত হয়েছিল। মালঞ্চ এবং আরো একটা উপন্যাস আছে দুই বোন। রবীন্দ্রনাথ পরকীয়ার বিষয়বস্তু নিয়ে 2টা উপন্যাস লিখেছে, একটা হচ্ছে দুই বোন আর একটা হচ্ছে মালঞ্চ। এর মধ্যে দুই বোনটা হচ্ছে এটা মিলনাত্মক, মিলনাত্মক, আর এই মালঞ্চ উপন্যাসটা এটা পরকীয়ার, পরকীয়া নিয়ে লেখা উপন্যাস। এইটা হচ্ছে বিয়োগান্তক পরিণতি। এর মিলনাত্মক আর বিয়োগান্তক কোনটা, এটা কি আমরা বুঝছি? একটা আমি লিখেছি মিলনাত্মক উপন্যাস, তাহলে দুই বোন, রবীন্দ্রনাথের দুই বোন একটা উপন্যাস, এটা মিলনাত্মক উপন্যাস, পরকীয়াকে নিয়ে লেখা। আর মালঞ্চ এটাও একটা উপন্যাস, বিচিত্রা মাসিক পত্রিকায় এটা প্রকাশিত হয়েছিল ধারাবাহিকভাবে, বিয়োগান্তক পরিণতি আছে। তার মানে এই উপন্যাসের শেষে বিয়োগ ঘটেছে প্রধান চরিত্রের, মেলে নাই। অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগলো, বাংলা সিনেমার মতো না, কিন্তু দুই বোনে আছে এই বিষয়টা। তাহলে রবীন্দ্রনাথের রচনা এটা মানলাম। চন্দ্রশেখর, চন্দ্রশেখর এটা একটা উপন্যাস, কার লেখা? এটা বঙ্কিমের লেখা উপন্যাস। দুর্গেশ নন্দিনী এটা উপন্যাস, এটা কার লেখা? এটা বঙ্কিমের লেখা। এবং দুর্গেশ নন্দিনীকে এটা প্রকাশিত হয়েছে 1865 সালে। 1865 সালে আমরা জানি যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী, প্রথম সার্থক উপন্যাস বাংলা সাহিত্যের, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। এবং এটা এই দুর্গেশ নন্দিনী উপন্যাসের বিষয়বস্তু, এটা হচ্ছে ঐতিহাসিক উপন্যাস, ইতিহাস আশ্রিত একটা উপন্যাস। দুর্গেশ নন্দিনী 1865 সালে প্রকাশিত হয়েছে, এটাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বিষ বৃক্ষ, এটা উপন্যাস, লিখেছেন কে? বঙ্কিম। বঙ্কিমের বিষ বৃক্ষ উপন্যাস। বিষ বৃক্ষ উপন্যাসের মূল বিষয়বস্তু হচ্ছে আহ হিন্দুদের বিধবা বিবাহ আর বহু বিবাহ, বিধবা বিবাহ আর বহু বিবাহ নিয়ে লেখা এই উপন্যাসটা বঙ্কিমচন্দ্রের বিষ বৃক্ষ নাম। আমরা জানি যে বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস ছিল তিনটা। একটা হচ্ছে বিষ বৃক্ষ, রজনী আর কৃষ্ণকান্তের উইল। ত্রয়ী উপন্যাস তো আরো আছে। বঙ্কিমচন্দ্রের এই তিনটা উপন্যাস, বিষ বৃক্ষ, রজনী আর কৃষ্ণকান্তের উইল, এই তিনটাকে বঙ্কিমের ত্রয়ী উপন্যাস বলা হয়। এবং আমরা জানি যে বঙ্কিমের লেখা, বঙ্কিম যে পত্রিকার সম্পাদক ছিলেন, সে পত্রিকাটির নাম কি? পত্রিকাটির নাম হচ্ছে বঙ্গদর্শন। বঙ্কিম আমরা জানি যে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন। এই বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল বিষ বৃক্ষ উপন্যাসটি। তাহলে বিষ বৃক্ষ, রজনী আর কৃষ্ণকান্তের উইল বঙ্কিমের ত্রয়ী উপন্যাস। বিষ বৃক্ষ উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে বিধবা বিবাহ আর হচ্ছে বহু বিবাহ। দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমের। চন্দ্রশেখর বঙ্কিমের উপন্যাস। তাহলে এই তিনটা বঙ্কিমের মালঞ্চ উপন্যাস। এটা হচ্ছে রবীন্দ্রনাথের। তাহলে রবীন্দ্রনাথের রচনা প্রথমটি মালঞ্চ। এই ছিল আমাদের আজকের ক্লাসে তোমাদের জন্য যা দেখানোর বা বোঝানোর কথা। আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন হইতে পারে। তাহলে প্রস্তুতি নিবা। আমাদের পেইড ব্যাচে যারা, তারা তো ধারণা পেয়েছো, পড়তে থাকবা। তোমরা যারা আমাদের ক্লাসগুলো করছো নিয়মিত করতে থাকো, আশা করি উপকৃত হবা। আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।